এদিকে অভি কানাডায় একটি ছোটখাটো বিজনেস শুরু করেছে। বিজনেসটা বাহিরের দেশের বিভিন্ন প্রোডাক্টস বাংলাদেশে আমদানি রপ্তানি করেছে। ব্যবসা ভালোই চলছে, দিনে দিনে অগ্রসর হচ্ছে সে। কিন্তু বাইরের এই জাঁকজমকের আড়ালে তার মনের ভিতরে একটা হাহাকার, এক ধরনের শূন্যতা যেন জেগে বসেছে। সে মনে মনে অনুতপ্ত। এই অনুশোচনা কানাডা আসার জন্য নয়, তার একমাত্র অনুতাপ সেই রাতে আদিত্যার সঙ্গে ঘটে যাওয়া একটা ভুল যা তার জীবনটা উলটপালট করে দিল। যতবারই মনে পড়ে বুকের ভেতর কেমন করে ওঠে, কিন্তু একই সঙ্গে তার ভেতরে একটা দ্বন্দ্ব। আমি আদিত্যাকে কখনোই জীবনসঙ্গী হিসাবে চাইনি। ছোটবেলা থেকেই ওর চোখে আমার জন্য এক অদ্ভুত চাহনি ছিল। ও ঘুরঘুর করতো আমার আশেপাশে, যেটা আমার একদম ভালো লাগতো না। আমার এক ধরনের বিরক্ত হতো। অপরদিকে আরোহী ছাদে এক কোণায় বসে আছে, মাথা নিচু, চারপাশ শূন্য। ওপারে আকাশের নীলভাব ধূসর, মাঝে মাঝে হালকা বাতাস চুলে খেলা করে। সে জানে তার মনেও একটা অনুভূতির বীজ জন্ম নিয়েছে শুভ ভাইয়ের জন্য। দিনে দিনে শুভ ভাইকে সে অনুভব করতে শুরু করেছে। তাকে ভালোই লাগে কথায়, চেহারায়, ব্যবহারেও। শুভ ভাই যখন কথা বলে আরোহীর মনে হয় শব্দগুলো কেবল তার জন্য, অথচ বাস্তবতা যেন সব এলোমেলো করে দিচ্ছে। আরোহী টের পায় শুভ ভাই আদিত্যাকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। ওর চোখের খেয়াল, কথার ধরন, পড়াশোনার সময়কার মনোযোগ সব যেন আদিত্যার দিকে। এই ব্যাপারগুলো আরোহী মনের ভিতরে একরকম দাগ ফেলে। চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আরোহী ভাবে, আমি কি ভুল করছি, নাকি এমনটাই হয়ে থাকে সব সময়। আমি তো কেবল চেয়েছি কেউ একজন আমার দিকে একটু আলাদা করে তাকাক, আমার নামটা একটু ভিন্ন সুরে উচ্চারণ করুক। তার চোখে জল আসে না, কিন্তু ভেতরে ভেতরে সে কাঁপে। তার অনুভূতিগুলো এখনো স্পষ্ট নয়, প্রেম নয়, কিন্তু একটি অনুভূতির আকুর যেন তৈরি হচ্ছে, আবেগময়, নীরব, একতরফা। ধীরে ধীরে আদিত্যার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। এক সময় যে মেয়েটির মুখে প্রাণখোলা হাসি ঝরত, আজ সে যেন একটা হাওয়াবিহীন পুতুল। চুলগুলো রক্ত হয়ে গেছে, চোখের নিচে গভীর কালি, ঠোঁট শুকিয়ে চির ধরেছে। খাওয়া দাওয়া নিয়মিত হচ্ছে না, কেউ মুখে তুলে দিলেও 2 চামচের বেশি খেতে পারে না। তার মন যেন আটকে পড়েছে সেদিন রাতের অভিশপ্ত দৃশ্যের ভিতর। সেই রাতের প্রতিটি মুহূর্ত যেন চোখের সামনে বারবার ফিরে আসে। অভির অভিজ্ঞতা আদর নয়, বরং এরকম একটা ভুল। সেই স্মৃতি তার হৃদয়ে রক্তাক্ত আঁচড় কেটে গেছে। বাড়ির সবাই ধীরে ধীরে বুঝতে পারছে আদিত্য আর আগের মতো নেই। দাদি প্রায়ই চুপ করে বসে থাকতেন, কিছু বলেন না, শুধু চোখে ক্লান্তির ছায়া। আদিত্যার মা বাবার চেষ্টার পরও ও মেয়ে চোখে একটুখানি হাসিও ফেরাতে পারছেন না। ভাই বোনেরা দূর থেকে চেয়ে থাকে, কিন্তু কিছু বলতে সাহস পায় না। আর আদিত্যার বাবা আহমেদ রহমান নিজেকে কেবল প্রশ্ন করেন, আমি কি ভুল করেছিলাম। আমার এই ভাঙনের মাঝেই শুভ ধীরে ধীরে এক নতুন স্বপ্ন গড়ে তুলেছে, একটা অসমাপ্ত গল্পকে নতুন করে শুরু করার স্বপ্ন। শুভ প্রতিদিন পড়াতে আসে, কিন্তু এখন তার চোখে শুধু টিচারের দায়িত্ব নেই, বরং একজন মানুষের কষ্টে পাশে থাকার ইচ্ছা। সে বোঝে এখন আদিত্যার পাশে শক্তভাবে দাঁড়াতে হবে। তাই সাবধানে ধীরে ধীরে সে কথা বলে, তুমি জানো এই পৃথিবীটা বড় অদ্ভুত, কখনো আমাদের একদম ভেঙে ফেলে, আবার কখনো সেই ভাঙন থেকেই নতুন আলোক ফোটে। তুমি এখনো অনেক ছোট, তোমার সামনে অনেক পথ পড়ে আছে। যা হয়ে গেছে সেটা মুছে ফেলো। আদিত্য কিছু বলে না, মাথা নিচু করে বসে থাকে, চোখে মুখে বিস্ময়ের বিশ্বাস আর ভাঙনের ছায়া। শুভ ধীরে ধীরে বই বন্ধ করে, একটু নরম গলায় আবার বলে, তুমি জানো তো, কৃষ্ণচূড়া গাছটা যেন শীতে পাতা হারায়, আবার বসন্তে ফুটে ওঠে। মানুষও তেমনি, সময় দিলে আবার নতুন পাতা আসে, আবার জীবনটা গন্ধ ছড়ায়। এই কথাগুলো যেন একটা নরম বাতাসের মতো আদিত্যার ভেতরে ঢুকে পড়ে। সে ধীরে ধীরে জানালার ধারে এসে দাঁড়ায়। বাইরে কৃষ্ণচূড়া গাছটা নিঃশব্দে দুলছে, পাতাগুলো যেন হালকা বাতাসে মুগ্ধ করুণ সুরে নাচছে। তার চোখে পানি আসে নীরব।
অভিমান জল। সে ভাবে ভালোবাসা যদি ছলনা হয় তাহলে আমি কি তার কোনো আশা থাকবো না? কিন্তু যদি কোথাও একটু সত্য থাকে, একটু আন্তরিকতা, তাহলে হয়তো একদিন আমি আবার হেসে উঠতে পারবো। শুভ জানে না আদিত্যার ভেতরও এখন জ্বলছে একটা দগদগে ক্ষত। সে কেবল পাশে থেকে অপেক্ষা করে, হয়তো একদিন এই মেয়েটা আবার আগের মতো হাসবে, হয়তো একদিন তার চোখে সেই পুরনো দীপ্তি ফিরবে। কিন্তু এখন শুধু নীরবতা, চুপচাপ দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া আর অপলক তাকিয়ে থাকা এক ভাঙা মেয়ে। প্রায় 3 মাস কেটে গেছে, গোটা আকাশটা যেন ধূসর হয়ে আছে। এই 3 মাস ধরে যেমন আদিত্যার মন, যেমন এই বাড়ির বাতাস, এই সময়ে বাইরের কৃষ্ণচূড়া গাছটার অনেক পাতা ঝরে পড়েছে। তার ডালগুলো এখন প্রায় নাড়া, শুধু কিছু শুকনো পাতা জড়িয়ে আছে। শেষ আশায় মনে হয় গাছটাও বুঝি দুঃখ পেয়েছে। হেমন্তরের এই কুয়াশা ভরা সকালে দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়ার রূপ যেন অনেকটা আদিত্যার মতো নীরব, কিন্তু ভিন্ন। এই 3 মাসে আদিত্রা বদলে গেছে, এমন বদল যেটা শুধু চোখে দেখা যায় না, হৃদয়ের গভীর থেকে টের পাওয়া যায়। আগে এই মেয়েটা হাঁটতো চঞ্চল ভঙ্গিতে, কথা বলতো প্রাণ খুলে। এখন সে নিঃশব্দে হাঁটে, পায়ের আওয়াজ হয় না, না বললেই চলে। খাবার সামনে রাখলেও চুপচাপ তাকিয়ে থাকে, এক চামচ তুলে নেয়, তারপর রেখে দেয়। ঘরের জানালার অনেকটা সময় দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছুই যেন দেখে না। শরীর আরও ভেঙে পড়েছে, চোখের নিচে কাচলে ছায়া, গাল পাতলা হয়ে গেছে, ঠোঁট ফেটে আছে। মাঝে মাঝে ঘুম ভেঙে চুপচাপ বসে থাকে বিছানার, চোখ দুটো খোলা, কিন্তু অনুপস্থিত। সেই অভিশপ্ত রাতের স্মৃতি যেন ঘুরে ফিরে তার ভেতরে খোঁচা মারে। কিন্তু শুধু আদিত্যা নয়, এই ঘরের বাতাসও ভারী হয়ে আছে। দাদির অবস্থাও এখন ভালো না, বয়সের ভারী শরীর, জীর্ণ, নানা রকম রোগে কাবু হয়ে গেছেন তিনি। মাঝে মাঝে শ্বাস নিতে কষ্ট হয়, পা কাঁপে, চোখে ঝাপসা দেখে। চোখে মুখে কোনো অভিযোগ নেই, শুধু একরাশ শূন্যতা। কারো সঙ্গে বেশি কথা বলেন না, শুধু মাঝে মাঝে বলেন আল্লাহ যেন মেয়েটারে একটু শান্তি দেয়। আদিত্যার মা প্রতিদিনই চেষ্টা করেন মেয়েকে হাসাতে, মন ভালো করতে, কিন্তু চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যায় প্রতিবারই। হাসি আর ফিরে আসে না সেই মুখে। শুভ এখনো প্রতিদিন আসে পড়াতে, শুধু পাশে দাঁড়াতে। তার চোখে এখন আর শুধু শিক্ষক সুলভ দায়িত্ব নেই, আছে একটা গভীর মমতা। প্রতিদিনই দুপুরে এসে বই খুলে রাখে, কিন্তু পড়াশোনার চেয়ে বেশি সময় কথা বলে। সেই কথাগুলো এক ধরনের ওষুধের মতো, শব্দে ব্যথা কমে যায়, কিন্তু অন্তত বোঝা যায় কেউ পাশে আছে। শুভ একদিন জানালার পাশে বসেছিল। তুমি জানো, কৃষ্ণচূড়া গাছটা শীতে সব পাতা হারায়, কিন্তু বসন্তে আবার নতুন পাতা গজায়। এখন তুমি যেটা পার পার করছো সেটা হয়তো তোমার শীতকাল, কিন্তু এটা তো চিরকাল থাকবে না, তাই না? আদিত্যার কোনো জবাব দেয়নি, শুধু জানালার দিকে তাকিয়ে থেকেছিল। তার চোখে তখন পানি ছিল না, কিন্তু একটা শব্দহীন কষ্ট খেলা করছিল। আরোহী এখন অনেকটা চুপচাপ, আগের মতো হাসে না, চেঁচায় না। তার অনুভূতিগুলো যেন কুয়াশায় ঢাকা। শুভর প্রতি তার এরকম আকর্ষণ তৈরি হয়েছে, কিন্তু সেটা প্রেম নয়, একটা নীরবতার আশঙ্কা, একটা আলাদা চোখে তাকানোর বাসনা। কিন্তু প্রতিদিনই শুভর চোখে যখন সে আদিত্যার জন্য মমতা দেখে, তখন সে ভেতরে ভেতরে কেঁপে ওঠে। আমি কি খুব বেশি কিছু চেয়েছি? ভাবনা ঘুরিয়ে ফিরে আসে, শুধু চেয়েছি কেউ একজন আমার নামটা একটু অন্যরকমভাবে উচ্চারণ করুক, একটু ঝুঁকুক আমাকে, কিন্তু সেটা তো হয় না। রাতে আরোহী একটা ছাদে গিয়ে বসেছিল, বাতাসে শীতের ছোঁয়া, আকাশে ঝাপসা চাঁদ, চারপাশে নিস্তব্ধতা। সে মনে মনে বলছিল, শুভ ভাই শুধু আদিত্যাকে নিয়ে ভাবেন, তার চোখে আমি নেই, থাকলেও শিক্ষক আর শিক্ষার্থী হিসেবে। আমি কি খুব অদৃশ্য হয়ে যাচ্ছি সবার মাঝে? এরকম একতরফা অনুভূতি মানুষকে কোথাও থামিয়ে দেয়, চলতে দেয় না, হাসতেও দেয় না। এদিকে অভি কানাডায় ব্যস্ত, ব্যবসা চালিয়ে যাচ্ছে। বাইরে থেকে সফল মনে হলেও তার ভেতরে এক বিষাদ কাজ করছে। সে জানে জীবনের অনেক কিছু সে হারিয়ে ফেলেছে। যে রাতটা তার জীবনের দিকে বদলে দিয়েছে, সেই রাতের কথাগুলো সে ভুলতে পারে না।
এখনো মাঝে মাঝে রাতের নির্জনতায় নিজের বুক চেপে ধরে সে বলে ওঠে, আমি কেন করলাম এটা? আমি কিভাবে পারলাম? এই প্রশ্নের উত্তর সে নিজেই জানে না। শুভ কথায় হয়তো কোনো প্রতিশ্রুতি নেই, কোনো প্রেমের প্রকাশ নেই, কিন্তু ছিল এক ধরনের সহমর্মিতা, যা অনেক সময় প্রেমের থেকেও গভীর। বাইরের কৃষ্ণচূড়া গাছটা আবার নতুন কুঁড়ি দিচ্ছে। পাতা নেই ঠিকই, কিন্তু ডালপালায় সবুজ ছোঁয়া লাগছে ধীরে ধীরে। মনে হয় বসন্ত আসছে, আর বসন্ত মানেই তো আবার শুরু করার সময়। আদিত্য জানে না সে আবার আগের মতো হতে পারবে কিনা। শুভ জানে না তার অপেক্ষা কতটা দীর্ঘ হবে। আরোহী জানে না তার অনুভূতি কবে থামবে। আর অভি জানে না এই অসন্নচনা থেকে সে আদৌ অব্দি মুক্ত পাবে কিনা। তবু সবাই বেঁচে থাকে, কারণ জীবনের একটাই নিয়ম ভাঙার পর গড়ে উঠতে হয়। ভবিষ্যতের পাতা এখনও সাদা হয়, হয়তো কৃষ্ণচূড়ার নিচে আবার কেউ দাঁড়াবে একদিন, আবার কেউ হাসবে, কেউ চোখ নামিয়ে বলবে, আমি মনে রাখিনি, কিন্তু ভুলেও যাইনি। আর সেই কথার ভেতরেই জমে থাকবে একটা অসমাপ্ত গল্পের অমল রেশ। তো গাইস, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আর এরকম গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।